গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। আপনারা জানেন যে ৩২ নম্বরে হামলা হওয়ার পরে ছাত্র জনতা যখন রাত ৮টার দিকে হামলা শুরু করে, যেহেতু ৯টার সময় ডিক্লারেশন আছে, শেখ হাসিনা যখন প্রচার আছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেজে বক্তৃতা করবেন সারা দেশের উদ্দেশ্যে বা ছাত্রদের উদ্দেশ্যে, তখন উত্তেজনা একটা চরম পর্যায়ে ওঠে এবং সেই উত্তেজনায় ঢাকার ৩২ নম্বর বাড়িতে হামলা হয়, ভাঙচুর হয় এবং সারা রাত ধরে চলে। আর্মি গেছিল, কিন্তু অল্প সময় পরে তারা ফিরে এসেছে। সারা রাত যখন ভাঙচুর চলে এবং একটা মহা সমারোহ হয়, তখন কিন্তু সরকার নিশ্চুপ ছিল, কারণ কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানে বাধা দিতে যায়নি। তাহলে সারা দেশে যে মেসেজটা গেছে সেটা হলো যে সরকার কোনো না কোনোভাবে, মুখে যাই বলুক, প্রচ্ছন্ন একটি সহযোগিতা আছে সরকারের ছাত্র আন্দোলন পক্ষে, ছাত্র আন্দোলনের পক্ষে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের পক্ষে একটা বড় সমর্থন আছে। সরকার চায় যে বাড়িটা ভেঙে ফেলুক। তাহলে তার পরপরই যেটা হয়েছে, লক্ষ্মীপুর, রাজশাহী, গাজীপুর, নড়াইলে এবং খুলনায় সহ বগুড়াতেও পর্যন্ত আওয়ামী লীগ, জাসদ, কমিউনিস্ট পার্টি অফিস সহ ভেঙে ফেলা হয়েছে। সেটা আওয়ামী লীগের অফিসের দেয়ালের সাথে যুক্ত ছিল। ফলে আওয়ামী লীগ অফিস ভাঙতে গিয়ে কমিউনিস্ট পার্টি অফিস ভেঙে ফেলেছে বা কিঞ্চিত ক্ষতি হয়েছে। কিছু জাসদ অফিস, তারপরে জাতীয় পার্টি অফিস, এগুলো ভেঙে ফেলেছে কোনো পুলিশ। এবং সারা দেশে যখন এই সমস্ত ভাঙচুর চলে, কোনো পুলিশ বা আইন শৃঙ্খলার অন্যান্য কোনো দল বা সেনাবাহিনীর কোনো অংশ সেখানে বন্ধ করতে আসেনি। ফলে মেসেজ যেটা হয়েছে সেটা হলো যে সরকার এখানে সমর্থন দিয়েছে। কিন্তু গাজীপুরের ঘটনা কি হয়েছিল, সেখানে যখন ভাঙচুর করতে যায় বা ভাঙা শুরু হয়, সেখানে আওয়ামী লীগের একটি অংশ বা সাধারণ মানুষ তারা মাইকে প্রচার করেছিল যে এখানে মোজাম্মেল হকের বাড়িতে একদল ডাকাত পড়েছে। তখন মানুষ ডাকাত বুঝুক আর না বুঝুক সেটা প্রতিরোধ করতে গেছে, এবং প্রতিরোধ করতে গিয়ে কিছু ছাত্রকে তারা পিটিয়েছে, গুরুতর জখম করেছে, একজনের মরা অবস্থা। এই যে পরিস্থিতি, এবং সেখানে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়েছে, কিন্তু তারা যায়নি। 2 ঘন্টা পর তারা গেছে এবং তাদেরকে উদ্ধার করেছে। তার পরবর্তী ঘটনায় এই সার্জিসরা রাস্তা ব্লক করেছে গাজীপুরে, এবং সেখানে পুলিশ এসে সেখানে ক্ষমা প্রার্থনা করছে বা ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাহলে পুলিশ কি করে বুঝবে কোনটা দমন করতে হবে বা কাকে দমন করতে হবে, কখন কোন সময় যেতে হবে? এটা তো তারা ৩২ নম্বরে দেখেনি। তাহলে ৩২ নম্বরের দায়িত্বে যে পুলিশ ছিল, যে থানা ছিল, সেটার ওসি প্রত্যাহার করা হলো না কেন? তার মানে বিষয় হলো যে পুলিশ একটা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল, ঠিক কোনটা আটকাতে হবে আর কোনটা ভাঙতে দিতে হবে সেটা তারা আগে থেকে মেসেজ না পেলে তো তারা সেটা করতে পারবে না, এমনই পরিস্থিতি। কিন্তু সরকার সেটা করছে না। সরকার তারা প্রেস নোটে বলেছে যে তারা কাউকে উৎসাহ দিচ্ছে না, বরং এই ঘটনাগুলো অন্যায়, এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং বিএনপি সারা দেশে তার নেতাকর্মীকে বলেছে যে তারা এরকম হট্টগোলে তারা জড়াতে চায় না বা এগুলো সঠিক নয়। সরকার তাহলে অস্থিতিশীল হয়ে পড়বে, সরকার কোনো গুরুতর ভূমিকা পালন করতে পারবে না, নির্বাচন পিছিয়ে যাবে। একদম সত্য কথা। আপনারা গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা পলায়ন করলো, তারপরের যে ঘটনা সেটা স্বাভাবিক, কিন্তু তারপরে শেখ হাসিনা উস্কে দিয়েছে, শেখ হাসিনার দোষ, ঠিক আছে, কিন্তু আপনারা সরকারের থেকে সেটা নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? প্রিয় দর্শক,
গাজীপুরের সেই ঘটনায় আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কিভাবে সেটা হয়েছে। আপনাদের কাছে সব ঘটনা ক্লিয়ার, সবই বুঝতে পারছেন। এখানে সরকার একটা মানে নরম সরকার, ভালনারেবল অবস্থায় আছে তারা, যার কারণে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। আবার বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে তারা যেহেতু মার খেয়েছে, তখন ওসিকে প্রত্যাহার করতে হবে। ফলে পুলিশ যেহেতু মানে সঠিক নির্দেশনা পাচ্ছে না, সেখানে একটা রাষ্ট্র কি করে চলে? গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কেন? এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সেই জন্য? তাহলে ও আগের যে হামলাগুলো হয়েছে সেই পুলিশরা তো এরকম করে কোথাও ক্ষমা চাচ্ছে না। তাহলে এখানে কারা বলে দিল যে ওসিকে প্রত্যাহার করতে হবে, এখানে ক্ষমা প্রার্থনা করতে হবে? তাহলে মানে একই রাষ্ট্রে দুই ধরনের পুলিশ ব্যবস্থা বা শাসন ব্যবস্থা। আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব বলেন। এর আগে দুপুরে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। নাজমুল করিম খান বলেন, আমি শুনেছি আমার ওসি 2 ঘন্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি এখানে দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড বা বরখাস্ত করব। আমি বলতে চাই, যারা এই ফাঁসিবাদের সঙ্গে আঘাত করেছে তাদের পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না। পুলিশ কমিশনার আরো বলেন, গত 17 বছর ধরে যারা অত্যাচার করেছে, দেশের উপর জুলুম করেছে, তারা মাথাচাড়া দিচ্ছে, কিন্তু তাদের কোনো মাথাচাড়া বরদাস্ত করা হবে না। প্রিয় দর্শক, এই একই বক্তব্য, একই কথা পুলিশ কিন্তু ফাঁসিবাদী শাসন যখন চালু ছিল তখনও করেছে। পুলিশ রাজনৈতিক ভূমিকা নিয়েছে, রাজনৈতিক বক্তৃতা করেছে বিভিন্ন জায়গায় গিয়ে। এখানেও তো তাকে রাজনৈতিক বক্তৃতা করার প্রয়োজন নাই, সে জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীটা রক্ষা করবে। এরকম ঘটনায় তারা দোলায়মান অবস্থায় আছে। ঠিক কোন ঘটনা হস্তক্ষেপ করতে হবে, কোনটা হস্তক্ষেপ করতে হবে না, এখানে তো পুলিশের দায় ওইভাবে আসে না। এবং পুলিশ কার নির্দেশের অপেক্ষায় থাকবে? বাস্তবে পুলিশ আসলে আইন শৃঙ্খলা রক্ষা করবে যখনই কোথাও দুর্বৃত্তরা হামলা করবে বা কোথাও কেউ আহত হবে বা কোথাও কেউ আক্রান্ত হবে, তখন পুলিশ অটোমেটিক্যালি সেই সমস্ত জায়গায় হস্তক্ষেপ করবে। কিন্তু আগে 5 তারিখে বা 6 তারিখে যেহেতু কোথাও করেনি, তাহলে শুধুমাত্র এই আওয়ামী নেতার বাড়িতে হামলার সময় কি করে করবে তারা? কে তাদেরকে বলে দিয়েছে এখন যেতে হবে, এই ঘটনায় যেতে হবে বা এই ঘটনায় যেতে হবে না? এটা একটা সমস্যা হয়েছে, কিন্তু তাদের কোনো মাথাচাড়া বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে চিরুনি অভিযান চালানো হবে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আওয়ামী ফাঁসিবাদী দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। পুলিশ কমিশনারের বক্তব্যের সময় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির নেতাকর্মীদের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক.ম. মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে শিক্ষার্থীরা বন্ধ করতে গেলে
তাদের উপর হামলা করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে শহরের রাজবাড়ির মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। এখানে একটি বিষয় যে কারা হামলা করতে গেছে, যেমন সারা দেশে গেছে, বলা হচ্ছে যে ছাত্র জনতা। তাহলে এখানে ছাত্র জনতা না গিয়ে গেছে দুর্বৃত্তরা। তাহলে এমনও তো হতে পারে এক গ্রুপ গেছে আর এক গ্রুপ ঠেকাতে গেছে, বা দুর্বৃত্তরা গেছে সত্যি ছাত্ররা গেছে, বা ছাত্ররা গেছে আবার অন্য ছাত্রদের অন্য গ্রুপ তারা এসে, বা আওয়ামী লীগ কেউ তাদেরকে ঠেকাতে এসেছে। আসলে এগুলো বোঝা মুশকিল। পুলিশ কি করে বুঝবে? আগে থেকে তো বলা ছিল না যে আমাদের উমুক নেতা ওখানে ঠেকাতে গেল, এরকম তো কেউ কেন্দ্রীয়ভাবে বলেনি। যদি বলে থাকে সেটা প্রকাশ করতে হবে। তো সেই কারণে তারা দ্বিধায় পড়েছে। আমি পুলিশের পক্ষে বলছি না, আমি বলছি যে পুলিশ তো ফাংশন করবে। তা পুলিশের অটোমেটিক যে ফাংশন, যেটা বলেই দেওয়া আছে তাদেরকে, যে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে সেখানে তাদের হস্তক্ষেপ করতে হবে। কিন্তু এখানে তো সেই হস্তক্ষেপ হচ্ছে না। 32 নম্বরে তারা আগেই জানে যে এখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং এখানে বুলডোজার প্রোগ্রাম তাদের হাতে নেওয়া হয়েছে। এই যে নিয়েছে, তো সেটা কি ভাঙা সঠিক হয়েছে? সেখানে কি পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন ছিল না? আমরা যদি ফাঁসিবাদ বিরোধী শক্তি এখানে দাঁড় করাতে চাই, তাদের একটা ধী শক্তি লাগবে, তাদের একটা পরিকল্পনা লাগবে। প্রতি মুহূর্তে এর বাড়ি ভাঙো, ওর প্রতিষ্ঠান ভাঙো, ওই নেতাকে মবে হত্যা করো, এইভাবে তো আসলে ফাঁসিবাদ শক্তিশালী হবে। এক ফাঁসিবাদ যাবে, ভিন্ন ফাঁসিবাদ উপস্থিত হবে এখানে। ফলে জনগণের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ মোকাবেলা করার জন্য একটি রাজনৈতিক শক্তি প্রয়োজন। তা সেই রাজনৈতিক শক্তি কে বা কারা, এটাই প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আহত শিক্ষার্থীদের ভাষ্য, ঢাকার ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনার পর তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন যে কোথাও ভাঙচুর হলে তাদের জানাতে। গতকাল রাতে তাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর লুটপাট বন্ধ করতে শিক্ষার্থীরা সেখানে গিয়ে হামলার শিকার হন। ঘটনা কিছু বোঝা যাচ্ছে না, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, যাক দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।